হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর বনিতা শ্যামপ্রিয়া, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার এফসিপিএস পার্ট 1-এর মাস্টার টপিকগুলো ডিসকাশন করা হয়। আজকে আমরা ডিসকাশন করব হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা এটা দুইটা ক্লাসে ভাগ করে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো। আচ্ছা, দেখতে দেখতে তো পার্ট 1 পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্টও হয়ে গেল। আশা করি সবাই আশানুরূপ ফল পেয়েছেন। যারা এবার পাশ করে গেছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমাদের সবাইকে জানাবেন আপনাদের অনুভূতি কেমন। আর যারা এইবার সফলতার দেখা পাননি তাদেরকে শুধু এটাই বলতে চাই, হতাশ হওয়ার কিছুই নেই। হতাশ হওয়া যাবে না, শুধু লেগে থাকুন, চেষ্টা করে যান। একদিন না একদিন সফল হবেনি। পাস তো সবাই করবে, কেউ একটু আগে করবে, কেউ পরে করবে। এক সময় আপনার দিনও আসবে। তো আমার মনে হয় ধৈর্য না হারিয়ে লেগে থাকা উচিত। এই পড়াটা কন্টিনিউশনটা ধরে রাখেন। এবার যারা সফলতা পাননি জানুয়ারিতে অবশ্যই পাস করে যাবেন। আর আপনারা গ্রুপে একটু পার্ট 1-এর যে কোশ্চেনগুলো এটা একটু শেয়ার করবেন। আমরা কোশ্চেন সলভ করার আলাদা একটা সেশন করব। আশা করি এটা সবার জন্য অনেক হেল্পফুল হবে। আমাদের সাথে কোশ্চেন শেয়ার করলে আমরা ওইটা নিয়ে ডিসকাস করতে পারবো। আচ্ছা, এবার কোশ্চেন দেখলাম। জানি না এই ছোট ছোট সেশনগুলো আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে, তবে আমার মনে হয় এটাও যারা ফলো করেছেন তারাও অনেকটাই হেল্প পেয়েছেন। আমি আপনাদেরকে একটা টপিক পড়েছিলাম, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, আর আরেকটা টপিক ছিল হার্ট ব্লক। তো কমপ্লিট হার্ট ব্লকের একটা কোশ্চেন ছিল। তো আমার একটা স্লাইড থেকে দেখলাম যে হুবহু অপশন ওইটাই ছিল। তো যদি ক্লাসটা কেউ শুনে থাকেন আর 2 মার্কস এখান থেকেই পেয়ে যাচ্ছেন। অ্যাবনর্মাল হার্ট সাউন্ড থেকেও দেখলাম যে একটা কোশ্চেন পেয়ে গেছেন আপনারা। তো এটা ফলো করলেও তো মানে 4 মার্কস এমনি কনফার্ম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু স্লাইডগুলো দেখাই। এখান থেকে একটা কোশ্চেন ছিল, কোন একটা সিনারিতে মনে হয় এরকম কিছু অপশন ছিল যে ক্লিনিক্যালি কমপ্লিট হার্ট ব্লক আমরা কিভাবে বুঝতে পারবো। তো এটার অ্যান্সারটা হবে এটা যে ইন্টেন্সিটি অফ ফার্স্ট হার্ট সাউন্ড ভ্যারিস ডিউ টু লস অফ এভি সিনক্রনি। তো ক্লিনিক্যালি আমরা এই ফার্স্ট হার্ট সাউন্ডটা যে ভ্যারি করে এটা দেখলেই কিন্তু বুঝতে পারবো। জেভিপিতে আমরা ক্যানন ওয়েভ পাবো। মানে এই স্লাইডে যতগুলো পয়েন্ট আছে আপনার পরীক্ষার কোশ্চেনও এই পয়েন্টগুলোই ছিল। আর কোশ্চেনটা ছিল আমরা ক্লিনিক্যালি কিভাবে বুঝতে পারবো এটা কমপ্লিট হার্ট ব্লক। তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে ইন্টেন্সিটি অফ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড। আরেকটা কোশ্চেন মনে হয় এরকম ছিল, যারা এক্সাম দিয়েছেন তারা ভালো বলতে পারবেন। হুবহু কোশ্চেন শেয়ার করতে পারলে সুবিধা হয়। আরেকটা কোশ্চেন এই ধরনের একটা সিনারিও ছিল মনে হয়, যেটা মানে ট্রাইকাসপিড রিগার্জিটেশনের সাথে যায়। তো ওইটার ফাইন্ডিং কী হবে, এরকম কিছু একটা লাউড পিটু হবে। তো আমরা জানি যে লাউড পিটু আমরা কখন পাবো, যখন পালমোনারি হাইপারটেনশন হবে। তো পালমোনারি হাইপারটেনশনের কজগুলো যদি আমরা জানি আর যে সিনারিও ছিল ওটার সাথে কোরিলেট করতে পারি, একটা মারমার দেওয়া ছিল সিস্টোলিক মারমার, এরকম কিছু একটা সিনারিও ছিল। তো ট্রাইকাসপিড রিগার্জিটেশন পালমোনারি হাইপারটেনশন হওয়ার একটা কারণ, মানে সেকেন্ডারি কজ অফ পালমোনারি হাইপারটেনশন। এটা মনে হয় এসবিএ ছিল। তো যদি আপনাদের এটা জানা থাকে যে পালমোনারি হাইপারটেনশনে লাউড পিটু পাওয়া যায় আর প্যাথোজেনেসিসের একটা কনসেপশন থাকে, তাহলে কিন্তু অ্যান্সার করা যায়। আচ্ছা, আমরা মনে হয় আমাদের আজকের টপিকে চলে যাই।
হার্ট ফেলোর অনেক বড় একটা চ্যাপ্টার। আজকে আমরা হচ্ছে অল্প একটু আলোচনা করব, শুধু প্যাথোফিজিওলজিটা আর হচ্ছে কজগুলা। স্লাইড দেখা যাচ্ছে তো আপনাদের কাছে? ডেভিডসন 24th এডিশন যাদের কাছে আছে, 402 নাম্বার পেজ। বইটা নিয়ে বসলে হচ্ছে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এখানে আমি স্লাইডে যা দেখেছি এটা সবই হচ্ছে ডেভিডসন থেকে হুবহু কপি করেছে। তো হার্ট ফেলোরের ক্লিনিক্যাল সিনড্রোম কখন হবে? এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম that develops when heart can't maintain adequate output or can do so only at the expense of elevated ventricular filling pressure. তো এটা হচ্ছে মাইল্ড টু মডারেট হতে পারে, আবার হচ্ছে সিভিয়ারও হতে পারে। মাইল্ড টু মডারেট হার্ট ফেলোরে হচ্ছে পেশেন্টের রেস্টে সিমটম থাকবে না, কিন্তু যখন মেটাবলিক ডিমান্ড বাড়বে, যেমন যদি পেশেন্ট কোনো স্ট্রেসে থাকে বা ভিগোরাস এক্সারসাইজ করে, তখন হচ্ছে সাইন সিমটম হবে। আর সিভিয়ার হার্ট ফেলোরে অ্যাট রেস্টে হচ্ছে সাইন সিমটম পাবো। হার্ট ফেলোরটা আসলে তখনই হবে যখন হচ্ছে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ে ঝামেলাটা হবে। আমার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড যেটা, কিন্তু সাপ্লাই হচ্ছে ওই পরিমাণ হচ্ছে না, সেটা যে কোনো কারণেই হোক। এখন ডায়াগনোসিস কীভাবে করবো? এখানে হচ্ছে লো কার্ডিয়াক আউটপুটের আমরা কিছু ফিচার পাবো, ফিচার্স অফ পালমোনারি কনজেশন আর ফিচার্স অফ সিস্টেমিক ভেনাস কনজেশন। এগুলো হচ্ছে ডেভিডসনেরই লাইন, একদম হার্ট ফেলোরের যে ফার্স্ট প্যারাট আছে ওখান থেকে কনসাইজ করে নেওয়া। আচ্ছা, এই ছবিটা পরে আসি। এখন হচ্ছে প্যাথোজেনেসিস হচ্ছে 3টা কারণে আমার হার্ট ফেলোর হতে পারে। একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিসফাংশন, একটা হচ্ছে হাই আউটপুট ফেলোর, আর হচ্ছে ভালভুলার ডিজিজ। এখন ভেন্ট্রিকুলার ডিসফাংশন কেন হচ্ছে? এটা হতে পারে সিস্টোলিক ডিসফাংশন অথবা হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন। এখন ইম্পেয়ার্ড সিস্টোলিক কন্ট্রাকশন হতে পারে মায়োকার্ডিয়াল ডিজিজে, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হচ্ছে কোনো মায়োকার্ডাইটিস। আর ডায়াস্টোলিক ডিসফাংশন বলতে যাচ্ছে ডিউ টু অ্যাবনর্মাল ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ডিউ টু স্টিফ নন কমপ্লায়েন্ট ভেন্ট্রিকল। স্টিফ নন কমপ্লায়েন্ট ভেন্ট্রিকল মানে ভেন্ট্রিকুলার রিল্যাক্স করতে হচ্ছে প্রবলেম হচ্ছে, ডায়াস্টোলে প্রবলেম। এটা কখন হতে পারে বলেন তো? মনে করেন কারো হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস হলো বা একটা ট্যাম্পোনেট হলো, যে সিস্টল হচ্ছে, হার্ট হচ্ছে ডায়াস্টোলে আর রিল্যাক্স করতে পারতেছে না, এই জন্য হচ্ছে ফেলোরটা হচ্ছে, বা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এইসব কজে। দেন হচ্ছে হাই আউটপুট ফেলোরটা হচ্ছে পেশেন্টের কোনো হার্ট ডিজিজ নাই কিন্তু হার্ট ফেলোর হচ্ছে। কেন? এটা হচ্ছে যদি কারো লার্জ আর্টেরিওভেনাস শান্ট থাকে অথবা হচ্ছে বেরি হয়, আমরা জানি এটা থাইমিন ডেফিসিয়েন্সিতে কার্ডিয়াক বেরিতে হচ্ছে ফেলোর পাওয়া যায়, হাই আউটপুট ফেলোর, বা সিভিয়ার অ্যানিমিয়াতে, অথবা হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, এইসব জায়গাতে আমরা হাই আউটপুট ফেলোর পাবো। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে কজগুলো। দেন হচ্ছে ভালভুলার ডিজিজে হার্ট ফেলোর অনেক কারণে হতে পারে। এর মধ্যে আমরা যদি এটাকে কজগুলোকে আইডেন্টিফাই করে একটা একটা করে, তো এটা এইভাবে বলা যায় যে ইম্পেয়ার্ড ফিলিং, যেমন মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস। আমার মাইট্রাল বা ট্রাইকাসপিড স্টেনোসিসে কি হচ্ছে? ভালভ স্টেনোসড হওয়ার কারণে আমার ভেন্ট্রিকলে ব্লাড আসতেছে কম, তো ভেন্ট্রিকুলার ফিলিংটা হচ্ছে ইম্পেয়ার হচ্ছে। অ্যাট্রিয়াতে আমার ওভারলোড হচ্ছে, এই জন্য ফেলোরটা হচ্ছে। আর একটা হতে পারে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, এটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস বা পালমোনারি স্টেনোসিস কিংবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এখন অ্যাওর্টিক স্টেনোসিস বা পালমোনারি স্টেনোসিস যদি থাকে,
স্টেনোসিস জিনিসটা কি, আমার ভালভ ওপেনিংয়ে প্রবলেম, আর রিগার্জিটেশন হচ্ছে ভালভ ক্লোজিংয়ে প্রবলেম। তো ভেন্ট্রিকুলার আউটফ্লো যখন মানে কার্ডিয়াক আউটপুট হবে, ব্লাডটা হচ্ছে অ্যাওর্টা বা পালমোনারি আর্টারি দিয়ে বের হবে, সে তো ওই জায়গাটা বাধা পাচ্ছে স্টেনোসিস থাকার কারণে। তো আমার কার্ডিয়াক আউটপুট যেটা হওয়ার কথা ওইটা তো হতে পারতেছে না, তাহলে এই পাশে আমার ভলিউম ওভারলোড হচ্ছে, সেই কারণে হচ্ছে হার্ট ফেলার হচ্ছে, মানে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। আর ভেন্ট্রিকুলার ওভারলোড হচ্ছে এমআর হলে হতে পারে। মাইট্রাল রিগার্জিটেশনে কি হচ্ছে, মাইট্রাল রিগার্জিটেশনে হচ্ছে ব্যাকফ্লো হয়ে ব্লাডের একটা ভলিউম বেড়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে ফেলার হচ্ছে। এটা একটা চার্ট আছে ডেভিডসনে, ওইটা আমরা পড়বো পরে। আচ্ছা, এখানে যে ভেন্ট্রিকুলার ডিসফাংশনটা হচ্ছে এটার একটা মেকানিজম আছে, মেকানিজমটা হচ্ছে জানতে হবে। এটা এমনি মুখস্থ করতে হবে না, এটা মানে জিনিসটা বোঝার, এখান থেকে এসবি আসতে পারে। ভেন্ট্রিকুলার ডিসফাংশন হলে আমার কার্ডিয়াক আউটপুট রিডিউস হচ্ছে। এই কার্ডিয়াক আউটপুট যখন কমে যায় তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেই সাথে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমও অ্যাক্টিভেটেড। আমার কার্ডিয়াক আউটপুট কম, তো ওইটা বাড়ানোর জন্য হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম আর র্যাস অ্যাক্টিভেটেড হয়ে গেল। তো এই সিম্প্যাথেটিক সিস্টেমটা কি করে, আমার হার্ট রেট বাড়ায়। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট আর হচ্ছে স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি, কার্ডিয়াক আউটপুট জিনিসটা আমরা জানি যে ওই যে একটা ফর্মুলা আমরা সবাই ফিজিওলজিতে পড়ে আসছি ছোটোবেলায়। তো কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। এখন স্ট্রোক ভলিউম জিনিসটা কি, স্ট্রোক ভলিউম জিনিসটা হচ্ছে ভলিউম অফ ব্লাড দ্যাট হার্ট ক্যান পাম্প ইন সিঙ্গেল বিট, মানে পার বিটে হার্ট যে ভলিউমটা পাম্প করতেছে প্রতি বিটে, এইটা হচ্ছে স্ট্রোক ভলিউম। আর হার্ট রেট তো আমরা জানি। তো এই হার্ট রেট আর স্ট্রোক ভলিউম যদি মাল্টিপ্লাই করা যায় তো কার্ডিয়াক আউটপুটটা বের হচ্ছে। আর কার্ডিয়াক আউটপুট জিনিসটা হচ্ছে এই ভলিউম অফ দ্য ব্লাড হার্ট যেটা পাম্প করতেছে ইচ মিনিটে, মানে 1 মিনিটে হার্ট পাম্প যেটা করতেছে ওইটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, আর একটা বিটে হচ্ছে স্ট্রোক ভলিউম। তো আমরা যদি এই স্ট্রোক ভলিউম আর হচ্ছে হার্ট রেট কত পার মিনিটে এই দুটো মাল্টিপ্লাই করি, তাহলে তো আমার কার্ডিয়াক আউটপুটটা বের হয়ে যাচ্ছে। এখন কার্ডিয়াক আউটপুট কমে গেছে হচ্ছে কখন কমতে পারে, আমার যদি হার্ট রেট কমে বা আমার যদি স্ট্রোক ভলিউম কমে। তো এই কারণে সিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় সে হার্ট রেট বাড়ানোর ট্রাই করে, হার্ট রেট বাড়িয়ে সে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর চেষ্টা করে। তো জিনিসটা খুবই কমপ্লিকেটেড, আসলে হিতে আরও বিপরীত হয়, ওইটাই আমরা দেখব। আর অন্যদিকে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই জিনিসটা আমরা সবাই জানি যে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে। সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করলে তখন তো হচ্ছে আসলে ফেইলর আরও বাড়ে, আমার তো হচ্ছে আরও ভলিউম রিটেনশন হচ্ছে। প্রাইমারিলি এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 দিয়ে হচ্ছে কাজটা হয়, মানে এটা একটা পটেন্ট ভেসো কনস্ট্রিক্টর, আর্টেরিওলগুলো হচ্ছে কনস্ট্রিক্টেড হয়ে যায় সিস্টেমিক সার্কুলেশনেও কিডনিতেও। এতে করে এটা হচ্ছে মানে ভলিউম ইনক্রিজ করে কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করার ট্রাই করে। তো এতে হয় কি, প্রলং যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যেটার একটা নেগেটিভ ইফেক্ট আছে, এটার কারণে কার্ডিয়াক মায়োসাইটগুলো হচ্ছে ডেথ হয়ে যায়, মানে মায়োসাইটের অ্যাপোপ্টোসিস হতে পারে, নেক্রোসিস হতে পারে, অথবা অনেক সময় যে কার্ডিয়াক হাইপারট্রফি হয়। আর এই যে এত ভেসো কনস্ট্রিকশন করতেছে এটার কারণ হচ্ছে অ্যারিথমিয়া হয়। আর এইদিকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন যে চেষ্টা করলো যে আমার এই সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য, তো ওইটা আলটিমেটলি একটা মানে নেগেটিভ ইফেক্ট হিসেবে কাজ করে, ওটার ফেইলর আরও বাড়ে। এই জিনিসটাই হচ্ছে এই ফ্লো চার্টে বলা হয়েছে। এবার এই ফ্লো চার্টটা দেখি যে হার্ট ফেইলর থেকে আসে, হার্ট ফেইলর যেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট আমার রিডিউস হয়ে গেছে, তখন হচ্ছে আমার এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হলো আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হলো।
তো এই সাইডে হচ্ছে আমার ভেসো কনস্ট্রিকশন হচ্ছে। ভেসো কনস্ট্রিকশন হলে তো এই যে আফটারলোড বাড়ে, তখন হচ্ছে ব্লাড প্রেশার বাড়ে আর হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ে। আর এদিকে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করেও আমার ওই যে ভলিউম বাড়াচ্ছে, ইন্টারভাস্কুলার ভলিউম বাড়াচ্ছে, প্রিলোড বাড়তেছে, এইভাবে হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায় আর হচ্ছে কার্ডিয়াক ওয়ার্ক বাড়ায়। তো এই কার্ডিয়াক ওয়ার্ক বাড়ার কারণে কিন্তু হচ্ছে আমার ওই যে মায়োকার্ডিয়াল লস হচ্ছে। তো এই মায়োকার্ডিয়াল সেলগুলো যে হচ্ছে আমার অ্যাপোপ্টোসিস হচ্ছে কিংবা নেক্রোসিস হচ্ছে, ওটা তো রিপ্লেসড হয়ে পড়ে ফাইব্রোসিস দিয়ে। তখন দেখা যায় ওইটা থেকে আবার অ্যারিথমিয়া শুরু হচ্ছে। এটাই হচ্ছে ইন শর্ট মানে প্যাথোফিজিওলজিটা। কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে তাহলে আমি আবার বলবো। সোজা কথা হচ্ছে যে আমার কার্ডিয়াক আউটপুট কমে গেছে। এখন এই কার্ডিয়াক আউটপুটটা বাড়ানোর জন্য মেইনলি দুইটা সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে। এছাড়া আরও অনেক কিছু আছে, যে এন্ডোথেলিন সিস্টেম, ভেসোপ্রেসিন সিস্টেম আছে, কিন্তু মেজর কন্ট্রিবিউটর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। সিম্প্যাথেটিক সিস্টেম হার্ট রেট বাড়ানোর ট্রাই করে, এইভাবে সে কার্ডিয়াক আউটপুট বাড়াতে চায়। আর ওইদিকে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম যেটা, এটা হচ্ছে ভলিউম ওভারলোড করে সে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়াতে চায়, যে ভেসো কনস্ট্রিকশন করে, তারপর সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে। তো আমার কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য এগুলো করতেছে, কিন্তু আলটিমেটলি এটার হচ্ছে একটা নেগেটিভ ইফেক্টই হচ্ছে, ফেইলোর আরও সিভিয়ার হচ্ছে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মায়োকার্ডিয়াম লস হচ্ছে। এটাই হচ্ছে ঘটনা এখানে। আর এই যে 16.12 মেকানিজম অফ হার্ট ফেলোর, এই চার্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এতক্ষণ যা পড়ালাম এর ভিতরে যদি কিছু না পড়েন তাই এই চার্টটা পুরোটা পড়ে ফেলবেন। এই চার্টটা পড়লেই হচ্ছে এনাফ, এখান থেকেই কোশ্চেন কমন পাবেন। মেকানিজম অফ হার্ট ফেলোরের ভিতরে এটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করছে। এটা আমি কিছুক্ষণ আগে যখন বলছি তখন ওই যে ভালভুলার ডিজিজ যখন আলোচনা করলাম, ভালভুলার ডিজিজ বা ভেন্ট্রিকুলার ডিসফাংশন আর হচ্ছে হাই আউটপুট ফেলোর, ওইখানে যে যে কজগুলো বলছি মেকানিজম হচ্ছে এখানে ওগুলাই বলা হয়েছে। ফার্স্টেই বলছে যে রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি। ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কখন কমতে পারে? এটা হচ্ছে ওই যে মায়োকার্ডিয়াল ডিসফাংশন যদি এমআই হয়, অথবা মায়োকার্ডিটিস হয় বা কার্ডিওমায়োপ্যাথি হয় তখন। তারপরে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন এটা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। এই যে ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন কখন হবে? অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এখানে জিনিসটা কি হবে? ওই যে অ্যাওটা বা হচ্ছে পালমোনারি ভালভারি স্টেনোসিস, তো তখন হচ্ছে ভালভ ওপেনিংয়ে প্রবলেম, তো আলটিমেটলি হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশার ওভারলোড হচ্ছে। থার্ড যে পয়েন্টটা বলা হয়েছে ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন। ইনফ্লো অবস্ট্রাকশন হতে পারে মাইট্রাল স্টেনোসিস বা ট্রাইকাসপিড স্টেনোসিস। ওই মাইট্রাল ভালভে প্রবলেম থাকলে হচ্ছে অ্যাট্রিয়াতে হচ্ছে এই যে ব্লাড জমে আছে, তো ভেন্ট্রিকুলার হচ্ছে ব্লাড আসতে টাইম লাগবে, যেহেতু স্টেনোসিস ব্লাড কম আসতেছে, তো আউটপুট কম হচ্ছে। এন হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হবে হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওটিক রিগার্জিটেশন, এইসব জায়গাতে। রাইট হার্ট হলে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। রিগার্জিটেশনে যেটা হবে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় তো হচ্ছে মাইট্রাল ভালভটা বন্ধ থাকার কথা, মাইট্রাল আর ট্রাইকাসপিড ভালভ, কিন্তু যেহেতু রিগার্জিটেশন এটা ক্লোজিংয়ের সমস্যা, তো তখনও হচ্ছে কিন্তু ব্লাড আসতে থাকে অ্যাট্রিয়া থেকে, ভেন্ট্রিকুলার ব্লাড আসতে থাকে সিস্টলের সময়। তাহলে হচ্ছে আমার ভেন্ট্রিকুলার তো ভলিউমটা ওভারলোড হচ্ছে, এটাই বলতে চাইছে এখানে। বা যদি কারো যে ভিএসডি থাকে আর রাইট হার্টে হচ্ছে এসডি থাকলে। আর এখানে আরেকটা কজ বলা হয়েছে অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া বা কমপ্লিট হার্ট ব্লক। এখন এফ এ যেটা হয়, এফ
পাথওয়ে হচ্ছে আপনার ওই অ্যাডিকুয়েট ফিলিং টাইমটাই হচ্ছে পায় না। কার্ডিয়াক আউটপুট যে হবে অ্যাট্রিয়া মানে এমনভাবে কন্ট্রাক্ট করতে থাকে যে এখানে হচ্ছে আর কোনো সিনক্রোনাইজেশন তো নেই, যে এখানে মানে কার্ডিয়াক আউটপুট হওয়ারই সময় পাচ্ছে না। এই কারণে কার্ডিয়াক আউটপুট কমে যে হচ্ছে ফেলোরটা হচ্ছে। এই ট্যাকিকার্ডিয়া তো হচ্ছে সেম ঘটনা, মায়োকার্ডিয়াম ফ্যাটিক হয়ে যায় প্রলং ট্যাকিকার্ডিয়া থাকলে, আর কমপ্লিট হার্ট ব্লকে তো হচ্ছে ওই কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে। এখানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কমপ্লিট হার্ট ব্লকে কিন্তু আমার স্ট্রোক ভলিউম নর্মাল থাকতেছে। স্ট্রোক ভলিউম বলতেছিলাম যে একটা বিটে হার্ট যতটুকু ব্লাড পাম্প করতে পারে, স্ট্রোক ভলিউম নর্মাল থাকতেছে, কিন্তু আমার কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে, তো হার্ট রেটই কম। আর হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন। ডায়াস্টোলিক ডিসফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। ডায়াস্টোলিক ডিসফাংশনের যে কজগুলো, এটা আলাদাভাবে আপনারা এমসিকিউ হিসেবেও পেতে পারেন। যেমন এখানে যে বলা হয়েছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, বলতেছিলাম যে কার্ডিয়াক ট্যাম্পোনেট বা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি কিংবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফাইব্রোসিস, এই কজগুলোতে আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ভেন্ট্রিকুলার তো ফিলিংই হচ্ছে না, ভেন্ট্রিকুলটা এক্সপান্ড করতে পারতেছে না, এই জন্য হচ্ছে ফেইলরটা হচ্ছে। এটাই আর কি। আচ্ছা, আমরা আজকের মতো মনে হয় এখানেই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ট্রিটমেন্ট পড়বো আর কমপ্লিকেশন পড়বো, আর হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। লাইভটা শেষ হয়ে গেলেও কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দিব। এছাড়াও যদি কারো কোয়ারিজ থাকে বা যারা এখনও হচ্ছে মন খারাপ করে বসে আছেন, কোনো কারণে হয়তো ভাগ্য সহায় ছিল না, এবার পাস করতে পারেন নাই, তাদেরকে আবারও বলতেছি আসলে হতাশ হওয়ার কিছু নাই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, যাদের হচ্ছে 5-6 বছর একটা গ্যাপ পড়ে গেছে, আবার শুরু করতে চান, তারাও আসেন, কথা বলেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, ম্যাট্রিক্স পয়েন্ট সবসময় পাশে আছে। আমাদের সাদা জুয়েল ভাই আছেন, উনি হচ্ছে এই পুরানোদেরকে নিয়ে কাজ করতেছেন, যাদের অনেক বছর একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে, তারা আবার নতুন করে কিভাবে শুরু করতে পারেন। তো আসলে যেটাই বলতে যাচ্ছিলাম যে সাকসেস ইজ নট ফাইনাল, ফেইলিউর ইজ নট ফ্যাটাল, ইটস দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। মানে আসলে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। পরীক্ষা আসবে, আপনি পরীক্ষা দিতে থাকবেন, আপনার কাজ হচ্ছে পড়ে যাওয়া, নলেজ গ্যাদার করা, আপনি পড়তে থাকেন। আপনার নলেজটা হচ্ছে একটা লেভেলে গেলে ভাগ্য সহায় থাকলে আপনি পাস করে যাবেন। যারা হচ্ছে কোন কারণে এবার মিস হয়ে গেছে, যাদের জানুয়ারিতে সৃষ্টিকর্তা সহায় থাকলে অবশ্যই পাস করে যাবেন। তাহলে আজকের মতো হচ্ছে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ অল ফর লিসনিং so patiently.